কিনা। একজন পার্সেল, আমরা অনলাইনের যুগে এখন আমরা অনেক কিছুই পার্সেল আসে আমাদের বাড়িতে। আমার বাড়িতে তো ম্যাক্সিমাম পার্সেলই আসে, জুতো থেকে, গ্রসারি থেকে। হয়তো পাড়ার দোকানদারের প্রতি একটু অন্যায় করছি, কিন্তু কোথাও গিয়ে ওই যে অফারগুলো দেয় বা ওই চটজলদি আমাদের একটা অপশান থাকে যে আমরা সিলেক্ট করে নিলাম, পাড়ায় আর গিয়ে টাইম হয় না সারাদিন কাজের পর দোকানে গিয়ে কেনার, নানা রকম জিনিস। এবং যারা অনলাইন বিজনেস করে পার্সোনালি, তাদের সঙ্গে তো আমার ম্যাক্সিমাম বন্ধুত্ব, এবং তারা আমার ছোট বোনের মতন। অনেকেই লাইভ দেখে তাদের মধ্যে, যেমন পিয়ালি দেখে, যেমন আমাদের ইয়ে দেখে, রিয়া দেখে, তারপরে নন্দিতা দেখে, এরা দেখে। তো সুস্মিতা দেখে, অনেকেই দেখে যাদের নাম আমি হয়তো এই মুহূর্তে সবারই নামটা এখন আর সবাই দেখে না। আগে জিনা দেখতো, তারপরে আমাদের ইয়ে দেখতো, অনেকের নাম কত আর বলবো, ইয়ে ক্লে জুয়েলারি বিজনেস করে তারা দেখতো। তাদের সঙ্গে একটা পার্সোনাল রিলেশন হয়ে যায়, এবং তারা কখনো খারাপ জিনিস কখনো কাউকে দেয় না, তারা সবসময় বেস্ট জিনিসটুকু দেওয়ার চেষ্টা করে। তাই খুব স্বাভাবিকভাবেই আমি পার্সেল আমাদের বাড়িতে আসে। এই পার্সেল দাদার কাছ থেকে একটা গল্প শোনা। উনি আমাকে একটা গল্প বলেছেন যে একজনের বাড়িতে, যদিও এটা কলকাতার ঘটনা নয়, এই ঘটনাটা ব্যাঙ্গালোরের ঘটনা। একজনের বাড়িতে একটা পার্সেল আসে। তারা স্বামী স্ত্রী তখন একটা ফ্ল্যাটে থাকতো, এবং ফ্ল্যাটটা খুব সুন্দর, 2 BHK, সেখানে কোনো প্রবলেম নেই, সুখের সংসার, নতুন বিয়ে হয়েছে, এবং বরের বিয়ের পরেই প্রমোশন হয়েছে, এবং ওরা রীতিমতো ভালো একটা জায়গায় বেড়াতে যাওয়া প্ল্যান করছে। সাময়িকভাবে কিন্ডারগার্টেনের চাকরিটা মহিলা ছেড়ে দিয়েছেন, বলেছেন আমি পরে একটা চাকরি জয়েন করে নেব, আমি সাময়িক সংসারটাকে গুছিয়ে নিই। অনেকে বিয়ের পর হয় কি সংসারটা গুছিয়ে নেবো এই স্বপ্নে। অনেকে আছে চাকরি সাময়িক ছেড়ে দেয়, যাদের খুব সংসার গোছানোর, মানে বাড়িঘর গোছানোর প্রতি আগ্রহ, যে আবার ঠিক আছে আমার তো কোয়ালিফিকেশন আছে, আমি ঠিক একটা কাজ জুটিয়ে নেব। এমনই একটা সময় তাদের হঠাৎ করে দুপুরে কলিং বেল বেজে ওঠে, এবং কলিং বেল বেজে ওঠাতে ও যায় এবং দেখে যে বাড়ির সামনে অনেকবার কলিং বেল বাজিয়েছে, কারণ মহিলা স্নান করছিল। তো স্নান করতে করতে একটু গায়ে কিছু আমাদের একটা ড্রেস পরে আস্তে আস্তে সময় লাগে, এবং তারপরে যখন দরজা খোলে তখন দেখে যে ওটিপি হয়তো দরকার ছিল না, একটা পার্সেল রাখা আছে। পার্সেল কমন জিনিস, কিন্তু আনকমন কি হলো, পার্সেল যখন খোলা হলো তখন সেই পার্সেলের মধ্যে মহিলা অদ্ভুত লাগলো। কারণ এই প্রথম কথা, ফ্রম বলে যেগুলো লেখা আছে সেই ঠিকানা বা সেই নাম তার কাছে একেবারেই অচেনা, আর জায়গার নামটাও বুঝতে পারা যাচ্ছে না খুব একটা ভালো করে। আর পার্সেলটা তাড়াতাড়ি খুলেছে, ফলে কিছু কাগজ ছিঁড়ে গেছে, কারণ ওকে তো টাকা চায়নি কেউ। তো ওই মহিলার নাম হচ্ছে নন্দিনী। তো নন্দিনী পার্সেলটা খুলে দেখছে যে পার্সেলের মধ্যে কোনো জিনিস নেই, খুব হালকা একটা পার্সেল, একটা পিসবোর্ডের বাক্স, এবং তার মধ্যে একটা লাল কাপড়, তার মধ্যে কিছু কাগজপত্র, যেখানে অদ্ভুতভাবে ওদের কিছু অক্ষর লেখা আছে, যেটা মনে হচ্ছে রক্ত দিয়ে কেউ যদি লেখে, যেমন রক্ত দাগ কিছুদিন পর রক্তের স্টেন সেটা কালো হয়ে যায়, সেরকম একটা কালচে ভাব ধারণ করেছে। এবং ওর নাম এবং ওর হাজব্যান্ডের নাম, এটা কিন্তু বুঝতে পারছে, এটা কিন্তু পড়তে পারছে, কিন্তু আর কিছু না। তার সঙ্গে অদ্ভুত কিছু পাতা, শুকনো পাতা, পাপড়ি কিছু একটা, যেটাও বুঝতেও পারছে না, একদম শুকনো, এবং সেগুলো তো যেন মনে হচ্ছে রক্ত লেগে গেছে, এমন শক্ত কর্মরে হয়ে আছে, এখন শুকনো বলেও হতে পারে। আর কিছু ভস্য, আর আরটা কি ছিল, হাড়ের টুকরো, মানে বোন। তো ওর না মানে হাড়, ছোট 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 হাড়, ওর না বিভৎস লাগে, এবং হাড়ের মধ্যে কিছু মানে কেমন লাগে ওর পার্সেলটা দিয়ে। ও পার্সেলটা না ও মনে করে কি যে কেউ কি কিছু অর্ডার করেছিল, যে এমন কোনো জিনিস যেটা বাড়িতে রাখলে বাস্তু ভালো হবে,
ও বুঝতেই পারে না যে এটা ওর কাছে ভুলভাবে এসেছে কি ঠিকভাবে এসেছে। ও না পার্সেলটাকে কোনোভাবে রেখে তারপর একটা কি যেন ফোন আসে, ও তাতে করে হাতটা ধুয়ে ফোনটা ধরে এবং ও একটা বিভৎস চিন্তায় পড়ে যায় যে পার্সেলটা কিভাবে এলো। ও তো অর্ডার করেনি। ও খুঁজলো এদিক ওদিক, সিকিউরিটিকেও ফোন করলো, কিন্তু সিকিউরিটি বললো যে না ম্যাম, কেউ একজন এসে পার্সেলটা দিয়ে গেছে, কিন্তু আমরা হয়তো আমি তখন ডিউটিতে ছিলাম না, আগে হয়তো ছিল, কেউ হয়তো নিশ্চয়ই দিয়ে গেছে, কিন্তু এখন তো সে নেই যে আপনি তাকে ফেরত দেবেন। হ্যাঁ সুস্মিতা, এক্ষুনি তোমার নামই বলছিলাম, তোমার নাম এক্ষুনি বলছিলাম যে অনলাইন বিজনেসের মারফতে আমার কতগুলো বুনু লাইভ দেখে, তার মধ্যে সুস্মিতা একজন। হ্যালো 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 হ্যালো। তো তুমি তোমার একটা পার্সেল, আজকে আমি খুব ভালো খুব একটা নেই, খুব টেন্সড আছি, কারণ আমার যেহেতু 4 পেয়ে মেয়েটার একটা অপারেশন হয়েছে এবং আমার 4 পেয়ে ছেলেটার ফিজিওথেরাপি হচ্ছে, আমি একটু ফেঁসে আছি। তবে তাও মন ভালো লাগলো, তোমার 1 বছর আগেকার পার্সেল আমি তোমাকে বলিনি, একটা পার্সেল আমি পাইনি, তুমি বলেছো পাঠিয়েছো, আমি বিশ্বাস করেছি তুমি পাঠিয়েছো। কালকে আমার ছেলে তার ঘর থেকে দিল, মানে আমার ছেলে পুরো ভুলে গেছে, এবং তোমাকে আমি আজ অব্দি জানতে দিইনি যে সেই পার্সেলটা আমি জিনিসপত্র পড়িনি কেন, আজকে রিভিল করছি। কারণ কালকে আমাকে ছেলে বলেছে অবশ্যই তুমি ওই ম্যামকে জানিয়ে দিও যে তুমি আমার কাছে ছিল, তুমি পেয়েছো সেটা জানিয়ে দিও। তো যাই হোক, ওটা পরে একদিন নিশ্চয়ই লাইভে আসবো, আজকে খুব তাড়াতাড়ি মাথায় এসছি, তাই জন্য আমার পড়া হয়নি। তো ওটা পড়তে গেলে অবভিয়াসলি শাড়ি পরতে হবে, কারণ ওটার তো একটা মর্যাদা আছে। দুর্গার সেই এটা এসছে, তারপরে রাধাকৃষ্ণ সেই দুল এটা এসছে। যাই হোক, তো তারপরে সেই পার্সেল ওর হাজবেন্ড যখন ও আসে, ওর হাজবেন্ড যখন অফিস থেকে আসে, তখন ও বলে জানো তো এরকম একটা অদ্ভুত পার্সেল এসছে, বলে ও দেখায়। তখন ওর হাজবেন্ড বলে তখন তুমি ফেরত দিলে না কেন, এটা তো আমাদের নয়। বলে আরে আমি দেখতে পেলে তো, আমি তো স্নান করছিলাম, আমি তো বুঝতেই পারিনি যে পার্সেল দিয়ে গেছে, এবং পার্সেল অদ্ভুত জিনিস। তখন হাজবেন্ড বলে দেখো এটা নিয়ে অত টেনশন করো না, হয়তো আজকাল এমন হয় যে জিনিস দিয়ে কেউ কিছু কেনে, তারপরে সেখানে ঢিল পাথর দিয়ে অনেক সময় ভুলভাল দিয়ে যায়। তো বলে আমি তো কিনিনি, আমি তো কোনো পে করিনি, তাহলে এরকম অদ্ভুত এলো কেন। তারপর জায়গাও ফেলে দাও, ও অতটা ওকে গুরুত্ব দেয় না, কারণ দেখে ও নিজে খুব টেন্সড হয়ে আছে। অতটা ছেলেরা অতটা সবসময় সব ছেলে অত গুরুত্ব দেয়ও না। তো যখন ফেলে দেয় তখন ওর হাতে একটা কিরকম যেন অদ্ভুত একটা গুঁড়ো তেল চিটে কি সব লাগে, ও বুঝতে পারে না জিনিসটা কি, এটা কেমন একটা জল জলে ভাব। তো ফেলে দিয়ে তাড়াতাড়ি করে হাতটা ধুয়ে নেয়। এরপরে 2 দিন কিছু হয় না মহিলা, মানে ওই নন্দিনীর সঙ্গে, কিন্তু 3rd দিন ওর হাজবেন্ডের সেদিন একটা মিটিং ছিল, এবং সেই মিটিংটা ওদের প্রত্যেকটা উইকেন্ডে হতো, উইকেন্ডে মানে ওই ফ্রাইডে হতো, এবং তারপরে হ্যাঁ আমি পেয়েছি, আমি নিশ্চয়ই পড়বো, আমি তোমাকে জানাইনি, তুমি টেনশন করবে বলে। আজ থেকে হয়তো 1 বছর আগেকার পার্সেল ওটা আমার, মানে অন্তত 7-8 মাস আগে তো বটেই। তো আমি তো ওর ব্যাপারটা হচ্ছে যে ওর হাজব্যান্ডের সেদিন মিটিং আছে এবং তারপরের দিন ছুটি, তো সেই কারণে ওদের প্রত্যেক সপ্তাহে ওদের বোধহয় ফ্রাইডে করে সেই মিটিংটা হতো, এবং ওদের দেরি হতো। তো তার কিছুদিন আগেই প্রমোশন হয়েছে, কাজে ওর হাজব্যান্ডের অনেকটা দায়িত্ব বেড়ে গেছে, এবং হাজব্যান্ডের নাম হচ্ছে দীপক। তো হাজব্যান্ড একটু দেরিতে আসবে, এবং ও তখন দেখেছে ফ্ল্যাটটা লাগিয়ে আমি একটু শপিং করে আসি, আর আমি একটু মার্কেটিং করে আসি, কারণ কতগুলো জিনিস ঘরে এসেনশিয়াল নাই, ফুরিয়ে গেছে, তা কতগুলো এসেনশিয়াল জিনিস নিতেই গেছে। যখন ফিরছে তখন প্রচন্ড ফ্ল্যাশ হচ্ছে, একটা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। তা আমরা কি করি, ফ্ল্যাটের যখন দরজাটা খুলি তখন অন্ধকারই তো দরজাটা খুলি, মানে লাইট অফ করে গেছি, তো ওই ফুলেই ওদের ডাইনিং রুম, ওই ডাইনিং রুমের যে জানলাগুলো সেদিক দিয়ে প্রচন্ড তখন ফ্ল্যাশ হচ্ছে, এবং তখন বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। ও পুরো একদম এরকম করে বৃষ্টিটা মাথায় করে কোনো রকমে অটো থেকে নেমে যখন ও ঢুকছে ফ্ল্যাটে, ওর 1 সেকেন্ডে ফ্ল্যাশের আলোতে মনে হয় যে ডাইনিং টেবিলের সামনে একটা মহিলা, যে কিনা চুল খুলে দাঁড়িয়ে আছে, একটা বেশ স্বাস্থ্য ভালো মহিলা। ও চমকে গিয়ে কে বলে লাইটটা যেই জ্বালিয়েছে, কারণ আমরা কি হয় সুইচগুলো যেহেতু রোজ যে সুইচগুলো জ্বালি, ওই টাইপ রাইটার যারা টাইপ করে, যারা কম্পিউটারে যারা টাইপ করে, আগে টাইপ রাইটার ছিল,
যারা ল্যাপটপ, তারা জানে যে তারা না দেখেও টাইপ করতে পারে। সুইচও আমরা না দেখে অভ্যেসবশত আমরা ঠিক সুইচ জ্বালাতে পারি, কিন্তু ও দেখে কিছুই নেই। ও তখন মনে করে যে আরে আমি কি দেখলাম, এটা ও কিন্তু এটা মনে করে না যে একদম মনের ভুল, কিন্তু বুকে ছ্যাত করে ওঠে 1 সেকেন্ডের মধ্যে। কিন্তু ওর মনে হয় যে ছাড়া, ওসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। তারপরে ও যথারীতি ডিনার ফিনার জোগাড় টোগাড় করছে, তখন ওর হাজব্যান্ড আসে এবং যথারীতি আবার মানে অ্যাজ ইউজুয়াল ওর হাজব্যান্ডকে দেখেও ভুলে যায় এবং ওরা একটা খুব সুন্দর সময় কাটায়। কিন্তু তারপরে যেটা হয় সেটা হচ্ছে তার কয়েকদিন পর, মানে এই নয় যে পরপর হচ্ছে ঘটনাগুলো, ওদের এমনিতে সময় খুব খারাপ যাচ্ছে। ওর যে কাজের মেয়ে, যে হেল্পিং হ্যান্ড, সে ওদের বাড়িতে ওকে খুব ভালোবাসতো, যে কাজ করতে আসতো, কিন্তু মেয়েটা অহেতুকভাবে ওর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে এবং একটা সময় বলেই দেয় যে আমি আর কাজ করতে পারবো না এখানে, আপনি লোক দেখে নিন। ওর খুব অবাক লাগে যে কিছুই হয়নি, কিছু না। এদিকে ওর হাজব্যান্ডের সঙ্গেও কিন্তু খুব খারাপ কিছু হতে থাকে, যেমন অফিসে কাজে অনেক ঝামেলা হতে থাকে, যে কাজগুলো খুব ইজিলি ও ঘাট থেকে নামাতে পারতো সেগুলো ও প্রেজেন্টেশনগুলোতে আটকে যায়। দেখো প্রমোশন হলে অনেক দায়িত্ব বেড়ে যায়, একটা টিমের দায়িত্ব বেড়ে যায়, ও ঠিক মতন টিম ওয়ার্কটা করতে পারছে না এবং বসের কাছ থেকে মাঝে মাঝেই বলছে যে দীপক তুমি কিন্তু সিরিয়াসনেস হারিয়ে ফেলছো। এরকম যারা খুব সিরিয়াস হয় না, তাদের যদি কেউ বলে যে তুমি সিরিয়াসনেস হারিয়ে ফেলছো, তাদের কাছে খুব এটা মানে অফেন্ডেড লাগে, তাদের খুব খারাপ লাগে। তো বলে না 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 আমি 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 চেষ্টা করছি, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, কিন্তু সবসময় ওর কাজের একটা ঝামেলা হয়। এবং রাস্তায় ও গাড়ি ও নিজেই ড্রাইভ করে যেত, একদিন প্রায় খেঁচাখেঁচি লোকের সঙ্গে, একদিন একটা পিছন থেকে এসে গাড়ি ধাক্কা মেরে ওর নতুন গাড়ি পিছনে চুপসে যায়, সেটা নিয়ে ওর অফিসে মানে যেতে দেরি হয়ে যায়। ওর আর যথেষ্ট একদিন অফিসে ঢুকতে গিয়ে লিফটের দরজাতে হাতে লাগতে লাগতে লাগেনি। আর এই টুকটাক তোর ওর বইয়ের মানে নন্দিতার শরীর খারাপ তো লেগেই আছে, কিন্তু ওরা কোনোটাই খেয়াল করে না যে ওই পার্সেলটা আসার পর থেকে, হয়তো খেয়াল করে কিন্তু বারবার হয়তো সেটাকে ওরা মনে করে ভয় পেতে চায় না, কারণ ওটা থেকে তো বেরোনোর কোনো উপায় ওদের জানা নেই, তো হয়ে গেছে। এইবার একদিন ওরা হাজব্যান্ড ওয়াইফ খুব ক্লোজ ভাবে রাত্রিবেলায় ওরা বিছানায় শুয়ে আছে একে অপরের, একদম তোমার নন্দিতা বলছি, সুস্মিতা নন্দিতা বলে ফেলছি, নন্দিনী দীপকের বুকের উপর মাথা রেখে খুব একটা আবদার কিছু করছে, কোনো একটা প্ল্যানিং করছে, ভালো কথা বলছে, একটা খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। এমন সময় ওদের মনে হয় যে খাট একটা ভীষণভাবে খাট নড়ে এবং ওরা স্বাভাবিকভাবে আর্থকুয়েক ভূমিকম্প, কিন্তু তারপরে দেখে যে ওদের হ্যাঙ্গিং যে লাইটগুলো সেগুলো কিন্তু নড়ছে না। তখন ওদের একটা অদ্ভুতভাবে স্ট্রাইক করে এবং হঠাৎ করে ওর মেয়েটা হঠাৎ করে ওদের ছিল রট আয়রনের খাট, তো ওরা কি করে, ওরা তাড়াতাড়ি করে খাট থেকে নেমে খাটের তলার দিকে তাকাতেই দেখে যে একটা মেয়ে যেন বসে আছে এবং সামনে সমস্ত চুল, এবং সেটা ন্যানো অফ সেকেন্ড ও করে মানে এরকম করে চিৎকার করাতেই ওর হাজবেন্ড যখন বলে কি হয়েছে, কেউ নেই, এবং ওর হাজবেন্ড না কোথাও গিয়ে একটু ডিপ্রেসড হয়ে যাচ্ছে। ও এর আগের দিন এরকম একটা ও গল্প করলো যে এরকম ও একটা মূর্তি দেখেছে, এরকম ডাইনিং স্পেসে এরকম মূর্তি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আজকেও বলছে খাটের তলায় কেউ বসে আছে। ওর কি হ্যালুসিনেশন হচ্ছে, কেন হ্যালুসিনেশন হচ্ছে, ও কি এই যে চাকরি করতো হঠাৎ করে চাকরি ছেড়ে যে ও বাড়িতে বসে আছে, এই যে সারাটা দিন ওকে ওর বরের জন্য অপেক্ষা করতে হয়, ডিপ্রেস থাকে। আমি না কমেন্টস পড়তে পারছি না বলে কোনো উত্তর এখন আর কমেন্টস বোধহয় আসছেও না, তো সেই কারণে কি ও ডিপ্রেশন গ্রো করছে, মানে ওর হাজব্যান্ডের অনেক রকম চিন্তা হয় যে নিশ্চয়ই কিছু নেই, কারণ খাটের তলে কিছু নেই। যাই হোক সেই রাতটা কোনো রকমে কাটায় এবং সেই রাতে ও কোনো রকমে ও অ্যাটাচড ওয়াশরুম, তাও ওয়াশরুমে যেতে গেলেও দরজাটা মানে খুলে যাচ্ছে, মানে দরজাটা বন্ধ করতে পারছে না, মানে এমনই অবস্থা, মেয়েটা ভয় পেয়েছে। তো যাই হোক এইভাবে আবার কিছুদিন যায়, আবার ওরা আবার নিজেদের রোজকার জীবনের ওরা বেশ মানে অভ্যস্ত হয়ে যায়। তারপরে ওদের যেটা এক মিনিট হ্যাঁ যেটা ওরা একদিন সিনেমায় যায়, সিনেমা থেকে এসে ওরা মনে করে যে মানে যেমন তেমন করে ওরা মোটামুটি রান্না বান্না করে গেছে যে বাইরের খাবার খাবো না, তো বাড়িতে এসে খাবো, রান্না বান্না করে ওরা সিনেমায় গেছে। সিনেমা থেকে এসে যখন খেতে বসেছে তখন সময়টা যে খুব একটা গরমকাল তাও নয়,
ওরা খাবারটা করে সবে টেবিলে রেখে গেছে এবং খাবারটা অসম্ভব মুখে দিয়ে মনে হয় টকে গেছে এবং একটা অদ্ভুত বাজে স্বাদ, মানে সেই 4-5 দিনের পচা খাবার যেমন হয় একদম উল্টি ওদের চলে আসে। এবং তখন লক্ষ্য করে টেবিলে কয়েক জায়গায় খাবারটা পড়া, মানে ছিটানো, মানে একটা ডাল জাতীয় কিছু ছিল যেটা লিকুইড, সেটা দেখে ছেটানো, যেটা ছেটানোর কথা নয়। তো ওরা অবাক হয়ে যায় যে একটু আগেই ওরা রান্না করে গেছে, মানে একদম পাশেই ওদের একটা মল ছিল, সেখানে গেছে, 4 ঘন্টায় ম্যাক্সিমাম হয়েছে, খাবার নষ্ট হওয়ার কোনো কথাই নেই। সেখানে খাবার মনে হচ্ছে না 4-5 দিন আগেকার। এবং ওরা একদম দুজনে একদম ছিচি করে একদম খাবারটা আবার কি হয়েছে গো, কি কিছু হয়েছে, ওরা তাড়াতাড়ি করে মুখটুক ধুয়ে আসে এবং সে খাবার ফেলে আবার তখন ওরা সুইগিতে অর্ডার করে যে খাবার, মানে রাত্রিবেলা তার তখন ওদের ক্লান্তিতেও ক্ষমতা নেই খাবার বানানোর, ওরা আবার অনলাইনে খাবার অর্ডার করে খায়। কিন্তু ওদের কাছে না সবকিছু স্ট্রাইক করছিল যে কি জিনিসটা, মানে কি হচ্ছে ওদের সঙ্গে, একটা কিছু ওদের সঙ্গে যে ভুল ভাল হচ্ছে সেটা বুঝতে পারে। এবং তখন ওরা দুজনাই কিন্তু মনে মনে সেই মিস্টেরিয়াস পার্সেলের কথা মনে করে, কিন্তু কেউ কাউকে কিন্তু শেয়ার করে না, কারণ কেউ কাউকে ভয় দেখাতে চাই না অ্যাকচুয়ালি। তারপরে কিছুদিন পর হয় কি যে একদিন ওরা একটা বসে ওরা নেটফ্লিক্সে সিনেমা দেখছে, হঠাৎ করে প্রচন্ড রকমের পোড়া গন্ধ। এবং দীপক বলে নন্দিতা বলছি, নন্দিনী আমার বারবার নন্দিতা বেরিয়ে গেছে, নন্দিনী তুমি কি কিছু বসিয়ে এসছো রান্নাঘরে? তো বলতে না, তো রান্নাঘরে তো কিছু বসিয়ে আসিনি। অসম্ভব পোড়া গন্ধ। ওরা দুজনে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু কোনো রকম পোড়া গন্ধ, ধোঁয়া নেই, কিছু নেই। বাইরে যেই বেরিয়েছে তখন দেখছে কোনো পোড়া গন্ধ নেই, ঘরে যেই ঢুকেছে যাচ্ছে পোড়া গন্ধ নেই। আবার যখন বাইরে গেছে তখন দেখছে পোড়া গন্ধ, আবার যখন ঘরে এসছে তখন দেখছে কিছু নাই। তখন ওরা তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে দেখছে মনে হচ্ছে পোড়া গন্ধ। আবার যখন ওরা রান্নাঘর থেকে ডাইনিং এ এসছে তখন দেখছে কিছু নেই। আবার যখন শোয়ার ঘরে আসছে তখন দেখছে পোড়া গন্ধ। ওরা তখন বলছে হচ্ছেটা কি, তাহলে কি পাশের ফ্ল্যাটে কিছু পুড়েছে, সেই গন্ধটা আসছে। কিন্তু ঠিক মানুষের চামড়া পোড়ার যে একটা গন্ধ হয়, এমনি চট করে খাবার পুড়ে যাওয়ার গন্ধ নয়, একটা চামড়া পোড়ার যেরকম একটা বিভৎস গন্ধ, সেই ধরনের একটা গন্ধ, মানে যেটা সহ্য করা যায় না এবং খুব সাফোকেটিং লাগে। তোরা তো যাত্রী করে জানলা ফালনাগুলো খুলে দেয়, সিনেমা দেখা তো মাথায়, ওরা কারণ বুঝতে পারে না। এবং সেদিন ওরা আলোচনা করে যে পার্সেলটা আসার পর থেকেই কিন্তু ওদের জীবনে এই ঘটনা করে। তখন দীপক বলে আমিও এই কথাটা ভেবেছি, তুমি শুধুমাত্র ভয় পাবে বলে বলিনি, আমি এটা কফিতে একটু 1 চুমুক দিয়ে নিই। তখন নন্দিনী বলে, উফ নন্দিতা যে কতবার বললাম, তো নন্দিনী বলে যে আমিও ঠিক একই কারণে তোমাকে বলিনি, কারণ তোমাকে অনেক কাজ করতে হয়, তুমি যদি এভাবে টেন্স থাকো তুমি কাজ করতে পারবে না, ন্যাচারালি তোমার কাজের ক্ষতি হবে, হ্যাম্পার হবে। শুভজিৎ সাহা, হ্যালো শুভজিৎ, অবশ্যই জানাবেন আমার এই স্টোরিটা কেমন লাগছে, কারণ এটা আমি একজন পার্সেল যে ডেলিভারি করে তার কাছ থেকে এটা আমার সংগ্রহ করা। তা ওর হাজব্যান্ড বলে যে আমিও বলিনি, এবং ওর মিসেস বলে, মানে নন্দিনী এবং দীপক দুজনেই বলে যে আমরা দুজনেই আমিও ভেবেছি কিন্তু তোমাদের বলতে পারিনি, এই কারণে তুমি টেনশন করবে বলে, হয়তো টেনশন করবে, কিছু করবে। তখন ওদের মনে হয় এই পার্সেলটা আসার পর থেকে ওদের এই গাড়িতে ধাক্কা লাগা, অফিসে গিয়ে ল্যাপটপ হ্যাং করা, তারপরে বসের কাছে ঠিক মতন প্রেজেন্টেশন না দিতে পারার জন্য, ঠিক মতন জমা দিতে না পারার জন্য, টিম ওয়ার্ক ঠিক মতো না হওয়ার জন্য, প্রমোশন হয়েছে সেটার ব্যাপারে একটা কথা শোনা যে ঠিক মতো কাজে মন দিতে পারছে না, এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম ভয় পাচ্ছে ওরা, যে ভয়গুলোর কিন্তু কোনো এক্স্যাক্ট কারণ নেই। এবং তখন কিন্তু এই ছেলেটার বিশ্বাস হতে থাকে যে ওর বউ কিন্তু হ্যালোসিনেশন করছে না, সামথিং ইজ গোয়িং রং উইথ দেম। তো ওরা কিন্তু ওর মানে সেখান থেকে ওরা যাই হোক কোনো রকমে সেখান থেকে মন সরিয়ে সেদিনকার মতো ঘুমিয়ে যায়। একদিন ওর ছেলেটা বলছে যে সকালবেলায় ব্রেকফাস্টের সময় বলছে যে আমাকে আজকে চা করে দাও, ভীষণ আমার মাথা যন্ত্রণা করছে, আমাকে আজকে অফিসে অনেক ওয়ার্কলোড আছে, চা করে দাও, আজকে জুস দিও না। তো চা করছে, তখন ওই নন্দিনী দেখে
যে যে চায়ের যে প্যানটা, তাতে একটা বড় মাকড়সা। ও হঠাৎ করে চমকে গিয়ে চিৎকার করে বলে, আরে বলতে গিয়ে দেখে যে কিচ্ছু নেই। হ্যালো সোনালি দি, আজকে আমি একটু আগে চলে এসেছি, কারণ আমার 4 পেয়ে মেয়ের অপারেশন হয়েছে, সেই কারণে ওদের ড্রেসিং করতে আসবে। তারপরে আমার 4 পেয়ে ছেলের ফিজিওথেরাপি হচ্ছে, ইঞ্জেকশন হচ্ছে আমার মেয়েটার, আমার মেয়ের স্যালাইন চলছে, সেই কারণে আজকে আমি একটু আগে চলে এসেছি। তাই সরি সবার কাছে, কিন্তু প্লিজ আমার লাইভটা দেখে জানিও কেমন লাগলো, কারণ আমি খুব কষ্ট করে আজকে লাইভে এসেছি, খুব কষ্ট করে। কারণ আমাকে সোনালিদি প্রশংসা করে, আমি কমিটমেন্ট রাখি বলে আমাকে বিশালাক্ষী ভরসা করে। সুকল্যাণ বলেছিল যে দরকার হলে যে অ্যানাউন্সমেন্ট করেছে সেটা ডিলিট করেও দিয়েছে, কিন্তু আমার পরে খারাপ লাগলো, কারণ অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে যখন, তখন লাইভে আসাটাই ভালো। হ্যালো 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 হ্যালো। তো ওদের খুব খারাপ লাগে। গল্পটা শুনে নিও সোনালিদি, কারণ তোমার খুব ভালো লাগবে গল্পটা শুনলে। আমি স্পিডে বলছি এই কারণে, ওই স্লো কানেকশন দেখায়, লাইন কেটে যায়, গল্প বলার মুডটাই নষ্ট হয়ে যায়। তো ওরা বলে কি যে কি হচ্ছে ওদের সঙ্গে, এটা কি হচ্ছে, পর 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 একটার পর একটা বাজে জিনিস, একটার পর একটা বাজে জিনিস, এবং মাকড়সা নেই, অথচ চায়ের জলে মনে হয় মাকড়সা বড় পড়ে আছে। ও তাড়াতাড়ি করে সে জল টল ফেলে দেয়, এবং গরম জলটা কিছুটা হাতেও পড়ে। ওর পরে সে তাড়াতাড়ি করে হাত থেকে প্যান্ট নিয়ে বলে কিছু করতে হবে না, তখন অলরেডি টোস্ট হয়ে গেছে, ওই টোস্টটা কোনো রকমে হাতে নিয়ে বেরিয়ে যায়, কারণ সেদিন ওর অফিসে যাওয়ার তার। এবং ও যেতে যেতে ভাবতে ভাবতে চায় যে এটা নন্দিনীর সঙ্গে এটা কি হচ্ছে। একবার দেখছে খাটের তলায় কোনো একটা অবয়ব যে বসে আছে, মাথায় সামনে চুলগুলো সব। একবার বৃষ্টির সময় অন্ধকার ডাইনিংয়ে ঢুকে মনে হয় ডাইনিং টেবিলের সামনে কেউ টেবিল ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা সব ন্যানো অফ সেকেন্ড। তারপরে এরকম ওর সঙ্গে অফিসে নানা রকম দুর্ঘটনা, সেই মিস্টেরিয়াস পার্সেল আসার পর, যে পার্সেলে লাল কাপড় ছিল, একটা কাগজে অদ্ভুত অদ্ভুত কিছু চিহ্ন ছিল, অক্ষর না চিহ্ন সেটা বোঝা মুশকিল, কিছু আঁকাউঁকি ছিল, এবং সেই পার্সেলের মধ্যে একটা কাগজে রক্ত দিয়ে যেমন ব্লাড স্টেন কালো হয়ে যায়, সেরকম ব্লাড স্টেন দিয়ে যেন ওদের নাম লেখা, এবং তার সঙ্গে পাতা ফুলের কিছু অদ্ভুত জিনিস এবং হার। তাহলে ওটার সঙ্গে কি এটা রিলেটেড, এটা ভাবতে ভাবতে ওদের অফিস চলে আসে, এবং অফিসে নেমে আবার অ্যাজ ইউজুয়াল কাজে লেগে যায়। কিন্তু এই রকম করতে 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 ওদের দুজনারই কিন্তু শরীর মন সব দিক থেকে ওরা কিন্তু একদম প্রচণ্ডভাবে খারাপ হয়ে যায়, এবং প্রচণ্ড রকম ভয় পেতে থাকে। এবং একদিন এর মধ্যে ওরা দুজনাই বেড়াতে গেছে, বোধহয় একটা কোনো ইনভিটেশন ছিল, সেখানে গেছে। ফিরে এসে দেখছে এমন জোরে টিভি চলছে যে বলার নাই। তাড়াতাড়ি করে ওরা ঢুকে দেখছে টিভি চলছে। ওরা এসে তাড়াতাড়ি করে টিভিটা অফ করে এবং বলে, তুমি টিভি দেখছিলাম না তো? তুই তো একসঙ্গে আমরা বেরোলাম, কোথায় টিভি দেখছিলাম? তো যাই হোক টিভিটা বন্ধ করে দেয়। আর একদিন হয় যে ওই ছেলেটা অফিসে গেছে, মানে দীপক, এবং আবার সেই নন্দিনী ওই কিছু বাজার করতে গেছে, কারণ ওদের দুজনকেই সংসার সামলাতে হয়। তখনও ওই হেল্পিং হ্যান্ড বললাম হঠাৎ করে ছেড়ে দিয়েছে, কারণ ওর সঙ্গে সবারই যেন সম্পর্ক নষ্ট হচ্ছে, দীপকের সঙ্গে অফিসের কালিকদের, আর এর সঙ্গে যে কাজের মেয়েটা খুব ভালোবাসতো সেও কাজ ছেড়ে দিয়েছে। তো ও বুঝতে পারে যে ওই পার্সেলটা আসার পর থেকে কিছু একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। এবং ও আসার পর পাশের ফ্ল্যাটের লোকটা বলে, আচ্ছা আপনাদের কি কোনো সেন্স নেই? তো বলে আমার ছেলের এক্সাম চলছে, আর আপনি এত জোরে আপনাদের স্পিকার গান শুনছেন, গান চালিয়ে কোথায় গেছিলেন? কে শুনছে ভিতরে গান? ও দেখে সত্যি একদম দম 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 করে গান বাজছে, অথচ কোনো মোবাইলের সঙ্গেও কানেক্ট নেই, কিছু নেই। কিন্তু সেটা বিশ্বাস করাবে কি? যতক্ষণে ও মানে সরি 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 বলে ঢুকে দেখছে আপন মনে স্পিকার বাজছে, কিচ্ছু নেই, কোনো চিপ লাগানো নেই, কিচ্ছু লাগানো নেই, কিচ্ছু নেই, কোনো পেন ড্রাইভ লাগানো নেই, কিচ্ছু নেই। তো ওর মানে মাথায় হাত দিয়ে বসে হাওয়া করে কাঁদতে কাঁদতে অধিপককে ফোন করে বলে, তুমি অফিস থেকে চলে আসো, আমি আর পারছি না, আমি এইভাবে আর স্ট্রেস নিতে পারছি না, আমাদের হয় এখান থেকে চলে যেতে হবে, না হলে এখানে সলিউশন বার করবো। দীপক বলে, দেখো আমি খুব একটা জরুরি কাজে আছি, মিটিংয়ে আছি, আমি তো তোমার সঙ্গে বাইরে গিয়ে একটু কথা বলছি। কিছুক্ষণ পরও তো যে ফোনের জন্যই বসে থাকে, খাওয়া দাওয়া মাথায়। তারপরে দীপককে ফোন করে বলে, ঠিক আছে আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি, আমার বন্ধু এই ব্যাপারে একটু জানে, এর থেকে আমাদের বেরোতে হবে, আমি বুঝতে পেরেছি যে কিছু একটা হচ্ছে, তুমি ঠান্ডা মাথায় তুমি কাজ করো, আমি আসছি। তারপরে তুমি যে করিও একে
বার করো, তাড়াও কি, আমি পারছি না, এইটা বলে ও কিচেনের দিকে গেছে এবং ভাত রান্না করতে গেছে। ভাত রান্না করার পর যখন ভাতের মানে যে ফ্যানটা যখন ঝরাচ্ছে, কি করে ফ্যানটা ঝরে ওর মেঝেতে পড়ে ও এমন জোরে পড়ে যায় যে ওর একদম কোমরের হাড় মানে ডিসলোকেটেড হয়ে যায়। মানে ও ওঠার ক্ষমতা ছিল না। লাকিলি ওই ওর হাজবেন্ড দীপকের কাছে এক্সট্রা চাবি ছিল, তো এক্সট্রা চাবি ছিল, কারণ বারবার কলিং বেল টিপছে আর ও তো কাতরাচ্ছে মানে যন্ত্রণায় কাতরাচ্ছে। তখন এক্সট্রা চাবি দিয়ে যখন খোলে, তখন তাকে স্পেয়ার কি দিয়ে খুলে দেখে ও পড়ে আছে। তাড়াতাড়ি করে ওকে তুলে এমার্জেন্সি নাম্বারে ফোন করে ওকে গাড়িতে করে মানে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় এবং ডাক্তার বলে ও একদম ওর ভেঙে গেছে এবং ওটি মাস্ট, এবং একটা ওটি হয় এবং ওকে একদম বিছানায়। তখন দীপক ঠিক করে যে না, কিছু একটা হচ্ছে, যেটা ও গোল্ডি সব ফেলে দিচ্ছে, কিছু একটা হচ্ছে যেটা কিনা এক্সপ্লেনেশনের বাইরে, কিছু একটা হচ্ছে। এইটা গোল্ডি ফেলে দিচ্ছে, 1 মিনিট ধরো, আমি অত ছেলে মানুষ, অত বুদ্ধি নাই, পড়ে ফেলে। তো কিছু একটা হচ্ছে যেটা এক্সপ্লেনেশনের বাইরে। বাবা সে পা ছুড়ো না, তাহলে আমাকে দিক ঘুরিয়ে বসতে হবে, যেটা এক্সপ্লেনেশনের বাইরে। তো তখন দীপক ওর বন্ধুর সঙ্গে কথা বলে এবং ওর বন্ধু একজন তান্ত্রিক কাম জ্যোতিষী তার কাছে নিয়ে যায়। তখন কিন্তু বউ পুরো বিছানা এবং তার জন্য নার্স ফার্স রাখা হয়েছে, আর পয়সা একদম জলের মতো বেরিয়ে যাচ্ছে। তখন সেই তান্ত্রিক কাম জ্যোতিষী বলে যে দেখুন, আপনাদের মিথ্যা কথা বলতে হলে আপনাদের সঙ্গে সাংঘাতিক কালা জাদু করা হয়েছে। তখন ও ডিটেলস ঘটনাটা বলে যে আমাদের সঙ্গে এরকম ঘটনা হচ্ছে, এরকম ঘটনা হয়েছে। বলে তাহলে আপনাদের সঙ্গে এত ঘটনা ঘটেছে, আপনার তো আগে আসা উচিত ছিল। তা বলে না, আমরা বুঝতে পারিনি এর গুরুত্বটা, মানে সবাই তো আর গুরুত্ব, আরে বললি সবাই তো আর এর গুরুত্ব বোঝে না, তো সবাই তো এর গুরুত্ব বোঝে না। তো আমি সত্যি সত্যি বুঝতে, গোল্ডেন করিস না, পা নিয়ে করিস না, এত ভাল লাগছে না। ঘুমিয়ে এখন সন্ধ্যাবেলা তুই পা হাত পা ছুঁড়ে স্বপ্ন দেখছিস, চুপ কর। তো আর বলো না, মানে এ যখন তখন শুয়ে স্বপ্ন দেখে দৌড়ায়, এদিকে পায়ে জোর নেই, ফিজিওথেরাপি হচ্ছে, তাহলে আমি কি কোন দিকে যাবো বলো। দিয়ে তারপরে ও বলে যে আমি এটা করতে পারবো না, যে জিনিসটা আমি পারবো না সেই জিনিসটা আমি আপনাদের কাছ থেকে মানে আজকে চার্জটা নেবো, কিন্তু আমি মিথ্যে আশ্বাস দেব না। যে করেছে তাকে দিয়ে এটা ছাড়াতে হবে, এটা এমন ভয়ঙ্কর কালা জাদু করেছে। তখন বলে আমি জানবো কি করে কি করেছে। বলে আপনি চিন্তা করে দেখুন যে এর মধ্যে আপনার সঙ্গে কার কোন ব্যাপারে ভয়ঙ্কর গোলমাল হয়েছে। তখন ও অনেক চিন্তা করে দেখে যে প্রমোশন ওর হয়েছে হ্যালোইশানেই। আমার লাইফটা, সরি আজকে আমি সময়ের আগে করছি, তার কারণ আমার মেয়ের অপারেশন হয়েছে বলে। তোমরা প্লিজ লাইভটা সবাই দেখে নিও এবং আমাকে প্লিজ তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস দিও, কারণ আমার মেয়ের অপারেশন হয়েছে। একটু পরেই স্যালাইন, তারপরে ইঞ্জেকশন, তারপরে ড্রেসিং করতে আসবে। না ধরলে ওর বাবার ক্ষমতা নেই, ওর বাবা ডাক্তার হতে পারে কিন্তু প্রচন্ড মেয়ের ব্যাপারে দুর্বল। ওর মেয়ে ছটপট করলে শক্ত করে ধরতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মানে ইউট্রাসটা বাদ দেওয়া হয়েছে। আর আমার এই 4 পেয়ে গোল্ডির ওর ফিজিওথেরাপি হচ্ছে, কারণ ওর পায়ে এই মার্বেলের জাতীয় ঘরে ওদের এই ল্যাব্রাডরদের রাখা খুব মুশকিল, কারণ ওদের পা ওদের স্ট্রেচ হয়ে যায়, দিয়ে ওদের পায়ে কোমরে ওদের একটা জোর কমে যায়, ওদের বেতারা সাংঘাতিক অবস্থার জন্য এখানে এসছি বলে ফিজিওথেরাপি হচ্ছে। তাই জন্য আমি একটু আগে লাইভে এসেছি, 1 ঘন্টা হয়তো আগে এসছি। আমি এটাও দেখিনি, পোস্টারটাও দেখিনি যে সুকল্যাণ কি সময় দিয়েছিল। মোস্ট প্রবাবলি 7টা দিয়েছিল কি 8টা দিয়েছিল তাও জানি না, আমি 6টায় চলে গেলাম, তোমরা একটু মানিয়ে নিও। তো যাই হোক, তারপরে বলে যে তখন ওই লোকটা ওকে মনে করি, তার যে বন্ধুটা নিয়ে গেছে, যে দেখ এই যে বিতান বলে তার কিন্তু প্রমোশন হওয়ার কথা ছিল, তার কিন্তু প্রমোশনটা হলো না তোর জন্য, তুই কিন্তু তোর প্রমোশনটা হলো। এবং বিতানকে আমি পার্সোনালি জানি যে ও সাংঘাতিক
উল্টো পাল্টা কাজ করে এবং অনেক সময় ও অনেক জায়গায় যায় এবং অনেক রকম লোকের সঙ্গে ওর কিন্তু মানে এইরকম যারা ক্ষতি করে বা যারা তন্ত্রমন্ত্র করে তাদের সঙ্গে ওদের ওঠা বসা। তখন বলো তুমি জানলে কি করে? আমি তো জানি না। তো বলো আমি জানি, একবার ওদের আমি বাড়িতে গেছিলাম এবং ওদের বাড়িতে অনেক রকম অদ্ভুত জিনিস দেখেছিলাম এবং তখন আমি জিজ্ঞেস করেছিলাম, একটা জন্মদিনের নেমন্তন্ন ছিল, তখন বলেছিল হ্যাঁ আমাদের, এবং তারাও কিন্তু নেমন্তন্নে এসেছিল, মানে এসেছিল ওদের পার্টিতে ছিল এবং সে অদ্ভুত দেখতে। তখন ও বলে যে তা ও তো স্বীকার করবে না, বলে স্বীকার করতে হবে না, তুমি এখান থেকে চলো। ওদের ওই লোকটাকে ফিস দিয়ে দেয়, মানে যার কাছে গেছে ফিস দেওয়ার পর পাশে একটা মেলা হচ্ছে, তার গানের আওয়াজ হয়তো হচ্ছে, তোমার কিছু মানে অসুবিধা হলে একটু ওই বোধহয় পাশে মেলার জন্য গানটা আসছে। আর কতবার তোমাদেরকে মানিয়ে নিতে বলবো বলো, তোমরা বলেই মানিয়ে নিতে বলছে, আর কাকে বলবো? তো যাই হোক, বলে যে আমি বার করে দেবো, প্ল্যানিংটা আমাদের পরে হবে। এইবার ওরা দুজন মিলে, একদিকে বউ বিছানায় পড়ে আছে, পুরো অনলাইনে খাবার আসছে, না হলে ওই ওর তো রুগীর পথ্য নার্সরা রেঁধে দিয়ে যাচ্ছে, আর ও তো শুয়ে শুয়ে শুধু কাঁদে কারণ উঠতে পারছে না, পুরো বেড রিডেন। আর একদিকে দীপক লেগে থাকে, দীপক আর বিতান, যে ও কার সঙ্গে মিলে এই কাজটা করেছে, আদৌ করেছে কিনা। দীপক আর বিতান বলছি, দীপক আর দীপকের বন্ধু, যে বিতান আদৌ এই কাজটা করেছে কিনা সেটা লক্ষ্য রাখার জন্য। এবং বিতানের গতিবিধির উপর ওরা রীতিমতো মানে অফিস করেও অফিসের পর কার কাছে যাচ্ছে কি না যাচ্ছে একদম সেই ইনভেস্টিগেশন করতে শুরু করে। এবং এক সময় দেখা যায় যে হ্যাঁ ও একজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে এরকম অদ্ভুত চেহারা, এবং তার একটা চেম্বার আছে, সেই জায়গাটা চিনে নেয় এবং ও শিওর হয়ে যায় যে এই লোকটাকেই ও দেখেছিল সেই পার্টিতে। ওর বন্ধু বলে যে একেই দেখেছিলাম, এই বিভৎস, একে আমি জানি, এ কিন্তু অনেক রকম কালা জাদু করে, কারণ এর দ্বারা বিতানে খুব ক্ষতি করার টেন্ডেন্সি, বিতানে খুব নেগেটিভিটি বেশি, ভীষণ জেলাস। তখন ওরা ওদের সোর্সেস কিছু কাজে লাগিয়ে অদ্ভুত একটা ঘটনা ঘটিয়েছিল। কারণ এদিকে এরা যার কাছে গেছিল, যে ভদ্রলোক বলেছিলেন যে আমার পক্ষে সম্ভব না তোমাদের এই কালা জাদু থেকে বার করা, কিন্তু তোমাদের কাছে হাতে সময়ও কম, কারণ তোমরা যদি এই অমাবস্যার মধ্যে এটাকে কাটাতে না পারো তাহলে তোমাদের আরো বৃহত্তর ক্ষতি হবে, ক্রমশ ক্ষতি বাড়তে থাকবে, ক্ষতিটা আটকাও, যে করিও কাটিয়ে নাও, কারণ তত ওরা স্ট্রং থেকে স্ট্রঙ্গার হবে। সেই অমাবস্যার দিন ওই ভদ্রলোককে তার আগে এই যে দীপকের যে বন্ধু, মানে বিতানেরও বন্ধু, মানে কমন ফ্রেন্ড, অথচ দীপকের হয়ে দীপককে প্ল্যান দিয়ে ওই জায়গাটা চিনে আসে, সে কি করে, সে যায় যেন মানে সে অন্য একটা লোককে পাঠায় যেন ওর কাছে ক্ষতি মানে কাস্টমার হিসেবে, এবং বলে যে আমি একজনের এরকম একটা বানানো গল্প বলে যে আমার ফ্যামিলিতে খুব অশান্তি, আমার ভাইরা সম্পত্তি দিচ্ছে না, আপনি যত টাকা চাইবেন তত টাকাই দেব, আপনি আমার যাই হোক করে দিন, যেন এরকম ওদের ক্ষতি হয়। তখন প্রথমে বলে লোকটা যে না আমি এসব করি না। তখন যখন টাকার টোপ দিতে থাকে তখন বলে যে তাহলে এগুলো বাইরে প্রকাশ করবেন না দিয়ে, এবং ওকে যে পদ্ধতিগুলো বলতে থাকে তখন ও বুঝতে পারে যে হ্যাঁ একদম শিওর হয়ে যায় যে এই লোক এক্সট্রিম লেভেল পর্যন্ত যেতে পারে, এমনকি এমন করতে পারে যে তার জীবন সংশয় হতে পারে। দীপকের সেই বন্ধু ডাইরেক্টলি যায় না এই কারণে, যেহেতু বিতানের পার্টিতে সেই বন্ধুকেও দেখেছিল, যদি চিনতে পারে বাই এনি চান্স। আর দীপকে তো যার প্রশ্নই নেই, কারণ দীপকের নিশ্চয় ছবি বা নন্দিনীর নিশ্চয় ছবি দেখিয়ে ক্ষতিটা হয়েছে, তাই আরেকজনকে ওরা পাঠায়। এইবার তার বাড়িতে সেই কাজটা করতে হবে সেই নাম করে, শনিবার অমাবস্যা ছিল সেদিন, সেই দিন ওকে ওরা গাড়িতে পিক আপ করে এবং ও বলে যে ওই লোকটা বলে আপনি যত 1000 টাকা চাইবেন, এবং অ্যাডভান্সও দেয় বিশ্বাস করানোর জন্য, আপনি যত টাকা চাইবেন আমি রাজি, কিন্তু আপনি জিনিসটা কাউকে প্রকাশ করবেন না যে আপনি আমার সঙ্গে যাবেন, এটা খুব গোপন কাজ। বলো না আমরা প্রকাশও করি না দিয়ে, এবং এরকম করে যাওয়ার পর ওকে ওরা গাড়িতে তুলে নেয়। গাড়িতে তুলে নিয়ে শটাং একদম দীপকের বাড়িতে যখন ঢুকছে তখন তো লোকটা চিনতে পেরেছে যে ওটা অন্য জায়গায় কিছু একটা ওর গোলমাল হচ্ছে, এবং দীপককে দেখেও বুঝতে পেরেছে যে এই লোকটার আমি ক্ষতি করেছি। বলে তোমরা কোথায় নিয়ে এসছো বলার আগেই ফ্ল্যাটে ঢুকি উদুম পিটিয়ে হ্যালো অ্যানা, চোখ কেমন আছে? আসলে আমার ওই মাম্মার মানে মাহির অপারেশন হয়েছে বলে আমি লাইভে একটু আগে চলে এসেছি,
কারণ ওর সমস্ত স্যালাইন ফ্যালাইন চলবে একটু পরে, আবার ইঞ্জেকশন, তারপরে ওই যে কি বলে আজকে প্রথম ড্রেসিং করা হবে, তাই আমাকে ধরতে হবে। তারপরে গোল্ডি ফিজিওথেরাপি হচ্ছে, গোল্ডি কোমরে ব্যথা হয়েছে, পা ঠিক মতন করতে পারছে না, তাই আজকে আমি একটু লাইভে অনেক আগেই চলে এসেছি। তোমরা প্লিজ লাইভটা একটু একে ওকে ট্যাগ করে দিও, কারণ আমি তো আগে এসেছি, যেন আমার এই কষ্ট করে আজকে খুব লাইভে এসেছি, যেন লাইভে আসাটা আমার সার্থক হয়। কারণ আমি একটা ভালো কিছু বলবো বলে এসেছি, কারণ এটা আমার একটা পার্সেল যে দেয়, পার্সেল রিলেটেড গল্প। এনা তো রাত্রিবেলায় শোনে আমি জানি, তো পার্সেল দাদার কাছে, পার্সেল দাদাই বলি আমি, ওর কাছে আমার শোনা, এবং এই গল্পটা আমি বলবো বলে রেডি হয়েছিলাম, কিন্তু আমার মন মেজাজ ভালো ছিল না, তাই আমি বিশালাক্ষী এবং সুকল্যাণকে পার্সোনালি ফোন করে বললাম যে আমি পারবো না। তারপরে মনে হলো না, যখন ওরা বলে দিয়েছে তখন আমার লাইফটা আমি আসি। যাই হোক, তোমরা একটু একে ওকে ট্যাগ করে প্লিজ শেয়ার করে দিও। তো তারপরে ওরা উদুম ক্যালানি দেওয়ার পর ও তো অবস্থা কাহিল, এবং ওর অ্যাসিস্ট্যান্টকে উদুম ক্যালানি, এইসব ক্ষেত্রে ক্যালানি দিতে হয়। দি বলে তুমি যে কাজটা করেছো তুমি স্বীকার করো, তো বলছে হ্যাঁ আমি করেছি, সব স্বীকার করে তখন, এবং ওরা রেকর্ড করে নেয়। বলে এই মুহূর্তে আমরা পুলিশের কাছে যাবো, এই মুহূর্তে এইসব প্রচুর ভয় দেখায়, আর সত্যি হচ্ছে চরম মারা হয়, এবং একদম ওর মুখে কাপড় দিয়ে, মানে মানুষ যখন ডেসপারেট হয়ে যায় না, যে মশা মাছি মারতে পারে না, সেই পর্যন্ত এক্সট্রিম লেভেল পর্যন্ত যেতে পারে, তাহলে বুঝতেই পারছো। সেই জায়গায় বসিয়ে সেই রাত শেষ হওয়ার আগে, মানে রাত অমাবস্যা শেষ হওয়ার আগে সেই জিনিসটাকে উইথড্র ওকে দিয়ে করানো হয়। মানে অসম্ভব কাজ একটা। দীপকের যেমন একজন বন্ধুর ক্ষতি করেছিল, মানে বন্ধু বলবো না, শত্রু, কলিগ, কিন্তু সেই আর একজন কলিগ বন্ধুই তার প্ল্যানিং এ দীপক সাকসেসফুল হয়, এবং ওরা সত্যি সত্যি সারা রাত ও যজ্ঞ করে, এবং ওই জিনিসটা ওরা ছাড়িয়ে দেয়। মানে ওর কাছে তো সবকিছুই ছিল, এবং সেই প্যাকেটটা বার করে সেই জিনিসগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। কারণ আগুন হচ্ছে একটা এমন জিনিস যে সমস্ত কিছুকে, খারাপ জিনিসকে ডিস্ট্রয় করা যায়, সমস্ত কিছুকে, আগুন সমস্ত কিছুকে ডিস্ট্রয় করে দেয়, খারাপ জিনিসকে। এবং তার আগে যে প্রসেসিং গুলো ছিল সবই তো করে, প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় যেগুলো, এবং আস্তে আস্তে পরবর্তীকালে দীপকের সমস্ত সমস্যা কেটে যায়, এবং সেই লোকটা তো পুরো দেশ ছাড়া হয়ে যায়, কারণ লোকটা তো ভিডিওগুলো ওর সমস্তটা করে রাখে, মানে ওর বাইটগুলো নিয়ে রাখে যে হ্যাঁ আমি করেছি, আমি এই করেছি, আমি করেছি। তো পরবর্তীকালে লোকটাকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু পরবর্তীকালে মেয়েটাও সুস্থ হয়ে ওঠে, মানে নন্দিনী, এবং ওদের জীবন থেকে সমস্যা একদম মিটে যায়, মানে হ্যাপি এন্ডিং হয়, অ্যাটলিস্ট হ্যাপি এন্ডিং হয়। এটাই ছিল আমার প্রথম আজকের গল্প। দ্বিতীয় একটা গল্প বলি, কারণ আমি তো দুটো করে গল্প বলি, একটা রিসেন্ট অভিজ্ঞতা জানাই, এটা দিয়ে লাইফটা আজকে শেষ করবো। একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। আমি কিছুদিন আগে আমি একজন আমার চেনা ডাক্তার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, এবং সেখানে একজন ভদ্রলোকের সঙ্গে রাস্তায় আলাপ হয়, যিনি মানে ডগদের গ্রুমার, তো গ্রুমিং করেন, এবং সেই ভদ্রলোকের সঙ্গে আমার হঠাৎ করে খুব বন্ধুত্ব হয়ে যায়, এবং আমাদের সেম কি বলবো ইন্টারেস্ট, আমরা ডগ লাভার, এবং আমার বাড়িতে যেহেতু গোল্ডি আছে, মাম্মা আছে, চাঁদনি আছে, তো আমি ওর কাছ থেকে অনেক কিছু শুনতে পাই, এবং বন্ধুত্ব ভালো রকম বন্ধুত্ব হয়ে যায়। এবং একদিন এই পরশুদিন রাত্রিবেলায় আমাকে ফোন করেছে, তাই আমরা গল্প করছি, নর্মাল গল্প করছি, কারণ চেষ্টা করছে যে আমাকে একটু রিল্যাক্স করার, কারণ সেদিন মাহির অপারেশন হয়েছে, আমি খুব টেন্স ছিলাম। তো যাই কথা বলে সারাদিন খুব টেন্স ছিলাম, আমাকে একটু বলানোর চেষ্টা করছে যে ভালো কথা বলছে। তো আমি কথা বলতে বলতে হঠাৎ করে মনে হচ্ছে ভিতরে না একটা কোনো লোকের পড়ার আওয়াজ পাচ্ছি কন্টিনিউয়াসলি, এরকম করে, মানে এই নয় যে বাচ্চার গলা, একটা পড়ার আওয়াজ। তো আমি না ভাবছি যে হয়তো ও রাত্রিবেলায় যে সৌদি দেখে বুঝতে পারবে যে ওর সম্বন্ধে গল্পটা করছি, তো ও হয়তো রাত্রিবেলা অনেক জায়গায় কুকুরদের গ্রুমিং করতে যায়, তো সেখানে হয়তো কেউ একটা কথা অনর্গল কোনো একটা অন্য, কিন্তু ভাষাটাই বুঝতে পারছি না, যেমন জিজ্ঞেসও করতে পারছি না, চট করে কি আর সব কথা জিজ্ঞেস করা যায়। তো যাই হোক, ওর সঙ্গে কথাবার্তা বলার পর সমানে, মানে খুব ইরিটেটিং লাগছে যে এটা একটা পরীক্ষার পড়া বলছে, কিন্তু অন্য ভাষায় কিছু বলছে। আমার মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা, পরশু দিনকার ঘটনা, বেশি দিন আগে না। তো তারপরে
দেখলাম যে তারপরে আমি যে ওর সঙ্গে কথা শেষ করে বাইরে গেছি, ওয়াশরুমে গেছি, কারণ আমি যে ঘরটায় থাকি এই ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটে আমার কোনো অ্যাটাচ বাথ নেই। তো আমি ওয়াশরুমে গেছি, আমি দেখছি বাইরে থেকে সেম গলাটা আসছে। আমি না অবাক হয়ে গেছি যে আমি না ফোনের ভিতর থেকে শুনছিলাম, হয়তো যে বাড়িতে দাঁড়িয়ে ছিল সেই সময় সে কেউ কথা বলছিল, বাইরে সেম আওয়াজটা, সেম আওয়াজ, সেম রিদিম, সেম ভলিউম, সেম একটা অদ্ভুত ভাবে পড়ার একটা মতন বোঝা যাচ্ছে না। তা আমি না কান করে ভাবলাম মিতা এখানে শুয়ে আছে, মানে মিতা মানে আমার হেল্পিং হ্যান্ড, তাহলে কি ওর বুকের উপর মোবাইল নিয়ে অনেক সময় ঘুমিয়ে যায়, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যায়, মোবাইলে কিছু দেখতে দেখতে ঘুমিয়ে গেছে বলে এরকম হয়েছে। তাহলে কি আমি ভুল শুনেছি, ফোনে আসছিল না, বাইরে থেকে আওয়াজটা আসছিল, যেটা কিনা মানে ইম্পসিবল। দিচ্ছি না, ওর মোবাইল অফ আছে, চার্জে বসানো আছে। তারপরে বাইরের দিকে কান করলাম, আবার বাইরে গেলাম যে আমার ছেলে কি পড়াশোনা করছে, যদি আমার ছেলের গলা আমি চিনতে পারবো না, ছেলেও পড়াশোনা করছে না। আবার ভিতরে এলাম, দেখছি আওয়াজটা পাচ্ছি, আবার বাইরে গেলাম, দেখছি আওয়াজটা পাচ্ছি না, গলাটা বাইরে থেকে আওয়াজ আসছে। ভিতরে এলাম, তখন আওয়াজটা যখন পাচ্ছি তখন না খুব ইরিটেশন শুরু হয়ে গেল, কারণ আমি ফোনটা এই কারণেই, হয়তো আমার ফোনে অস্বস্তি হচ্ছিল, সে অস্বস্তিটা বাইরে গিয়ে হচ্ছে। তো আমি ঘরে এসে যখন বসলাম, ঘরে এসে বসে দেখছি যে জানলার এই প্রান্ত থেকে মনে হচ্ছে আওয়াজটা আসছে। তখন আমি বুঝে গেলাম যে কেউ আমাকে মানে মিসগাইড করছে কোন একটা কিছু, এবং তার কোন একটা কারণ আছে। আমি তাড়াতাড়ি করে, চুলটা আমার খোলা ছিল, চুলটা বেঁধে নিলাম এবং আমি ঈশ্বরকে স্মরণ করে আমি মানে একটা পজিটিভ এনার্জি নিজের মধ্যে ফিল করার চেষ্টা করলাম যে না, ভয় পাবো না, ভয় পেলে জিনিসগুলো আরো বাড়াবাড়ি হয়ে যায়। কিন্তু অভিজ্ঞতাটা অদ্ভুত অভিজ্ঞতা। এবং তারপরে আমি একটা অডিও স্টোরি চালালাম, অডিও স্টোরি চালিয়ে আমি, আমার অডিও স্টোরি মোবাইলে বক্সের সঙ্গে কানেক্ট করা থাকে, কারণ বক্সের সঙ্গে কানেক্ট করা থাকলে কি হয়, শোনা যায়, জোরে শোনা যায়। তো আমি অ্যাডজাস্ট করে শুয়ে পড়লাম, আমি ভাবলাম না এটা শুনবো না, কারণ এক সময় বন্ধ হয়ে যাচ্ছে, এক সময় চালু হচ্ছে। একবার মনে হচ্ছে বাইরে থেকে, তাহলে বাইরে থেকেই যদি হয় তাহলে কারণ অন্য একটা লোকের সঙ্গে ফোনে কথা বলছি, যে দূরে আছে তার সঙ্গে ফোনের ভিতর থেকে আসতো না, আমার মনে হচ্ছে এই সাইড থেকে, আমার ছেলে থাকে ওই সাইডে, এটা অসম্ভব। এবং তারপরে কখন যে ঘুমিয়ে গেছি ক্লান্ত শরীরে জানি না, তবে এরকম একটা অদ্ভুত অভিজ্ঞতা সেদিন রাত্রিবেলা আমার হয়েছে। কেন হয়েছে তাও জানি না, তবে আমার সঙ্গে যখনই আমার জীবনে কোনো অভিজ্ঞতা হয়, অদ্ভুত অভিজ্ঞতা হয়, সেটা আমি সব থেকে আগে হানা টেলসে শেয়ার করি, কারণ যেহেতু আমাদের গ্রুপ, আমার বন্ধুদের কাছে শেয়ার করব না তো কাকে করব, কারণ পরবর্তীকালে আমি ভুলে যেতেও পারি, পরের সপ্তাহে বলতে ভুলে যেতেও পারি। তাই অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের এর থেকেও যদি কিছু মনে হয়, কারণ মনে হয়, তোমাদের সঙ্গে যদি কোনো এরকম হয়ে থাকে, আমাকে প্লিজ জানিও। নেক্সট সপ্তাহে আবার দেখা হচ্ছে। তবে কাশ্মীরে কালকে একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে পেহেলগাঁয়ে, তাদের প্রতি আমার, আত্মার প্রতি আমার গভীর সমবেদনা, দুঃখ এবং আত্মার শান্তি কামনা করি। যদিও খুবই কষ্টের, বলার ভাষা নেই। তবে একটা কথা ঠিক, সেখানে যেমন অনেক হিন্দুকে মারা হয়েছে, একটা খবর বোধহয় অনেকেই জানে না, একজন ঘোড় সওয়ারি, মানে ঘোড়া যে চালায়, যে ওদেরকে নিয়ে যাচ্ছিল গাইড করে, সেই মুসলিম ভাই ওই জঙ্গিদের কাছ থেকে বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে, বন্দুক কেড়ে ওই হিন্দু ভাইগুলোকে, হিন্দু যাত্রীগুলোকে বাঁচানোর চেষ্টা করেছিল, কারণ তারা তো ওইভাবেই টুরিস্টদের দিয়ে রোজগার করে খায়, তারা কিন্তু এই গোলমালটা চায়নি। কিন্তু তাকে, সেই মুসলিম ভাইকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। তো এই কথাটা শুনে আমার একটাই মনে হয়েছে, দুষ্কৃতী দের কোনো জাত হয় না। আসলে যারা ধর্ম, সত্যি ধর্মকে ভালোবাসে, সে হিন্দুই হোক, সে মুসলিমই হোক, তারা কখনো একে অপরকে ক্ষতি করে না। যারা একে অপরের প্রতি হানাহানি করে, হিংসা করে, যারা একে অপরের রক্তেতে স্নান করতে আনন্দ উল্লাস করে, তারা কোনো ধর্মের হতেই পারে না, তারা কোনো ক্যাটেগরির হতেই পারে না, তারা নৃশংস ক্যাটেগরির, তারা অমানবিক, তারা অন্য তারা কোনো নির্দিষ্ট ধর্মের হয় না, তাদের কোনো নির্দিষ্ট ধর্মের হতে পারে না। এবং সত্যি এটা একদম আমাদের সবারই কাম্য যে এই হানাহানি, এই সুযোগে যে কত
বাজে লোক, কত লোক আমাদের মানে নিরপরাধ লোক মারা যাচ্ছে, এগুলো বন্ধ হোক। আমরা যেন প্রত্যেকে আমাদের নিজেদের দেশে হেসে খেলে আমরা বাঁচতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর ভারতবর্ষকে দেখাতে পারি। কারণ এই ভারতবর্ষ স্বাধীনতা আনতে গিয়ে কত বিপ্লবী, কত অসহ্য অত্যাচার, চোখ নষ্ট করে দেওয়া, কান কেটে নেওয়া, নখ তুলে নেওয়া, পিছনে পুরো রড ঢুকিয়ে দেওয়া, অমানবিক অমানবিক। তাদের মানে ইউরিন প্যাসেজ করার জায়গা, সেগুলো তাদেরকে তাদের কেটে দেওয়া, এইসব অমানবিক কষ্ট, জল খেতে না দেওয়া, মারতে মারতে। সেখানে সূর্য সেন থেকে আরম্ভ করে কার কথা বলবো, যে এত কষ্টে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে যেন আমরা অপব্যবহার না করি। আমরা ঈশ্বরের কাছে জোড়হাত করে প্রার্থনা যে আমাদের যেন সুস্থ ভারতবর্ষ আবার ফিরে আসে, সুস্থ মানসিকতা যেন ফিরে আসে। আমরা যেন সবাই এক হয়ে, কেউ কোনো ধর্মের প্রতি বিদ্বেষ না দিয়ে, আমরা প্রত্যেকে যেন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ, প্রত্যেকের পাশে থেকে আমরা যেন সুস্থ পৃথিবী, সুস্থ ভারতবর্ষকে ফিরে পাই, সুস্থ দেশে নিঃশ্বাস ফেলতে পারি। এরকম সর্বনাশ, এরকম যেন কোনো মায়ের কোল খালি না হয়। এবং সেই মৃত্যুর সময় তাদের কত বাঁচতে ইচ্ছা হয়েছে, তাদের কত অসহায়ভাবে মারা গেছে, এই জিনিস বন্ধ হোক, এই জিনিস বন্ধ হোক, এই কামনা করে সত্যি বলছি আজকে এত শ্বাসকষ্ট হচ্ছিল আমার, এই নিউজটা পড়ে এত কষ্ট হচ্ছিল। এই কামনা করে আজকের মতন লাইভ শেষ করছি। পরের দিন দেখা হবে। শুভরাত্রি।